আপনি কি চান ধন সম্পদের দেবী মা লক্ষ্মী এবছর আপনার ঘরে স্থায়ীভাবে আসন গ্রহণ করুন? আপনি কি চান যে আপনার জীবন থেকে দারিদ্র্য দূর হয়ে আসুক, অফুরন্ত সুখ, শান্তি, সমৃদ্ধি? যদি কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণ ফল পেতে চান, মা লক্ষ্মীর আশীর্বাদ সম্পূর্ণরূপে লাভ করতে চান, তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে কোজাগরী লক্ষ্মী পূজার আগে কিভাবে তার পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন, কোজাগরী লক্ষ্মী পূজার উপোসের সঠিক নিয়ম কী, এবং লক্ষ্মী পূজার দিন কোন তিনটি কাজ একেবারেই করা উচিত নয়, যার ফলে মা রুষ্ট হয়ে ঘর ছেড়ে চলে যেতে পারেন। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজা এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে আগামীকাল 19 আশ্বিন 6ই অক্টোবর সোমবার দিন সম্পন্ন হবে। কোজাগরী লক্ষ্মী পূজার মাহাত্ম্য এবং কোন সময়ে এই কোজাগরী লক্ষ্মী পূজার অমৃত যুগের মুহূর্ত পড়েছে সে সম্পর্কে ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করা হয়েছে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আই বাটনে এবং সবশেষে এন্ড স্ক্রিনে দেওয়া আছে। প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজা সম্পন্ন করার পূর্বে আমাদের কিছু কিছু পূর্ব প্রস্তুতি অবশ্যই নেওয়া প্রয়োজন। আপনার বাড়িতে যদি কোজাগরী লক্ষ্মী পূজার পূর্বে এইভাবে প্রস্তুত না হয়, তাহলে মা লক্ষ্মী সেই গৃহে কখনোই প্রবেশ করেন না। তাই কোজাগরী লক্ষ্মী পূজার আগে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখুন। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো ঝাঁটা। ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। বাড়িতে যদি কোজাগরী লক্ষ্মী পূজা করতে চান, তাহলে সবার প্রথমে বাড়িতে রাখা পুরনো ঝাঁটার দিকে নজর দিন। যদি আপনার এই পুরনো ঝাঁটাটি ভাঙা অথবা ব্যবহারের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত থাকে, তাহলে সেটি কোজাগরী লক্ষ্মী পূজার পূর্বেই বাড়ি থেকে তা ফেলে দিন। বাড়িতে পুরনো ভাঙা ঝাঁটা থাকলে মা লক্ষ্মী সেই বাড়িতে কখনোই প্রবেশ করেন না। পাশাপাশি বাড়ির ঝাঁটা যেখানে সেখানে কখনোই ফেলে রাখবেন না, বিশেষ করে সদর দরজার সামনে এবং বেডরুমে। ঝাঁটাকে সর্বদা এমন স্থানে রাখুন যেখানে সরাসরি কারো চোখ না পড়ে। কোজাগরী লক্ষ্মী পূজার আগে ঝাঁটার এই বিষয়টি কিন্তু অবশ্যই মেনে চলা প্রয়োজন। যদি সম্ভব হয়, এই সময় বাড়ির ঝাঁটাকে উত্তর পশ্চিম দিকে এমন স্থানে রাখুন যেখানে কারোর নজর না পড়ে। এই স্থানে ঝাঁটা রাখলে কাঙ্ক্ষিত ধন সম্পত্তি বৃদ্ধি পায়। আরেকটি বিষয় মাথায় রাখবেন, পুরনো ভাঙা ঝাঁটাকে কখনোই ডাস্টবিন, কোনো গাছ অথবা খড়ের কাছে ফেলবেন না। এবং বৃহস্পতিবার ও শুক্রবারে কখনোই পুরনো ঝাঁটা ফেলতে নেই এবং পুরনো ঝাঁটা কখনো পোড়াতেও নেই। বাড়ির ঝাঁটা কিভাবে নিত্য ব্যবহার করতে হয় সে প্রসঙ্গে ইতিপূর্বেই এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, উপরে আই বাটনে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো কোজাগরী লক্ষ্মী পূজার আগে অবশ্যই বাড়ির সদর দরজায় এবং বাড়ির সদর যে গেট অর্থাৎ মেন গেট, এই দুটি জায়গায় সর্বদাই কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবেন। আর সেটি হলো, এই দুটি জায়গায় কোনো অবস্থাতেই কোনো চটি, জুতো এই সমস্ত কিন্তু পরে থাকতে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এই চটি, জুতো যদি বাড়ির সদর দরজায় পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ শক্তি গৃহের অভ্যন্তরে প্রবেশ করে, যার অর্থ অলক্ষ্মী প্রবেশ করা। তাই বাড়ির সদর দরজাতে যদি এইরূপ চটি, জুতো পরে থাকে, তাহলে অবিলম্বে তা সরিয়ে রাখুন অন্যত্র। আর যদি এমনটা না করে থাকেন, তাহলে আপনার গৃহে মা লক্ষ্মী কিন্তু কখনোই প্রবেশ করবে না। কারণ বাড়ির সদর দরজাতেই যদি জুতো এবং চটি থাকে, তাহলে সেটি অপরিচ্ছন্নতার লক্ষণ। আর মা লক্ষ্মী কখনোই এই অপরিষ্কার, অপরিচ্ছন্নতা পছন্দ করেন না। তবে কোজাগরী লক্ষ্মী পূজার পূর্বে এই বিষয়টি সর্বদাই খেয়াল রাখবেন যে সদর দরজায় এবং যে মেন গেটে অতি অবশ্যই মা লক্ষ্মীর
পদযুগলের ছবি বা আলপনা থাকে এবং গৃহের প্রত্যেকটি ঘরের দরজার সম্মুখে মা লক্ষ্মীর এই পদযুগলের ছবি এবং ধানের আলপনা এঁকে দেবেন এবং মা লক্ষ্মীর এই পদযুগলের ছবি যেন বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে এরকম অবস্থায় থাকে। এরপরের যে বিষয়ের কথা বলবো তা হলো, ভালো করে লক্ষ্য করে দেখুন যে আপনার ঘরের কোনো দেওয়ালে মাকড়সার জাল রয়েছে কিনা। বিশেষ করে যে স্থানে আপনি লক্ষ্মী পূজা করছেন সেই স্থানে কখনোই মাকড়সার জাল থাকা উচিত নয়। মাকড়সার জাল বাড়িতে থাকার অর্থ হলো গৃহের মধ্যে নেগেটিভ শক্তি বৃদ্ধি পাওয়া। তাই মাকড়সার জাল অবিলম্বে মা লক্ষ্মীর পূজার পূর্বেই বাড়ি থেকে সরিয়ে দিন। কোনো অবস্থাতেই ঠাকুর ঘরে, শোবার ঘরে এবং রান্নাঘরে মাকড়সার জাল জমতে দেবেন না। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, আপনার বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে সেই তুলসী মঞ্চটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং মা লক্ষ্মীর পায়ের একটি আলপনা সেই তুলসী মঞ্চে আপনি দেবেন লক্ষ্মী পূজার দিন। বাড়ির তুলসী মঞ্চটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু খুবই জরুরি। যে গৃহের তুলসী মঞ্চটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সেই গৃহে মা লক্ষ্মী কখনোই বিরাজ করেন না। চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো, যদি আপনার এই সময় বাড়ির বাথরুম অথবা বেসিনের ট্যাপ কলটির পেঁচ কেটে গিয়ে থাকে অথবা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে অবিরাম জল গড়াতে থাকে, তাহলে অবিলম্বে এই বিষয়ে সতর্ক থাকুন। সেটি অতি অবশ্যই পূজার পূর্বেই পাল্টে ফেলুন, কারণ এই বিষয়টি বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত অশুভ। আর আপনি যদি লজিক্যালি ভেবে দেখেন তাহলে লিক হয়ে যাওয়া কলটি বদলে ফেললে অনেকটাই জলের সাশ্রয় ঘটে। ঠিক তেমনই যদি বাড়িতে আপনার ভাঙা কাঁচ অথবা ভাঙা আয়নার টুকরো পড়ে থাকে তাহলে অবিলম্বে কোজাগরী লক্ষ্মী পূজার প্রারম্ভেই সেটি ফেলে দিয়ে আসুন। কারণ বাড়িতে ভাঙা কাঁচ থাকা মানে দারিদ্রতা এবং অশুভ শক্তিকে ডেকে আনা এবং সেই গৃহে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না। এবং 5 নম্বর বিষয়, গৃহের অভ্যন্তরে এই সময় কোনো অবস্থাতেই ঘুঘুর বাসা, বাদুড়ের বাসা এগুলি কিন্তু হতে দেবেন না। কারণ এগুলি গৃহের অভ্যন্তরে থাকার অর্থ হলো ভয়ঙ্কর অমঙ্গল ডেকে আনা। তাই কোজাগরী লক্ষ্মী পূজার প্রারম্ভেই এগুলি বাড়ি থেকে দূর করুন। এবং সর্বোপরি কোজাগরী লক্ষ্মী পূজার আগে যেমন আপনার নিজের গৃহটিকে সুন্দর করে আপনি সাজিয়ে তুলছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, ঠিক তেমনই আপনার মনের মধ্যে জমে থাকা বিভিন্ন অন্ধকার কুলুষিতা দূর করুন। কারণ মানুষের মনের মধ্যে যদি হিংসা, বিদ্বেষ, ঘৃণা, ক্রোধ এগুলি জমে থাকে তাহলে মা লক্ষ্মী কখনোই আপনার কাছে স্থায়ীভাবে ধরা দেবে না। কারণ মা লক্ষ্মী শুধুমাত্র ঐশ্বর্যের দেবী নন, তিনি হলেন মনের সুখ এবং শান্তির দেবী। তাই মনের মধ্যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং ক্রোধকে দূর করুন। মা লক্ষ্মী আপনি আপনার কাছে ধরা দেবেন। এইবার দর্শক বন্ধুরা আপনাদের জানাবো যে এই কোজাগরী লক্ষ্মী পূজার উপোস আপনি কিভাবে রাখবেন। বন্ধুরা, এই বছর যেহেতু কোজাগরী লক্ষ্মী পূজার তিথি সোমবার এবং মঙ্গলবার উভয় দিনই থাকছে, তাই কোজাগরী লক্ষ্মী পূজা সোমবার দিনও যেমন করা যাবে, মঙ্গলবার দিনও করা যাবে। তবে সোমবার দিন করা সবথেকে উত্তম। আর সোমবার দিন যদি আপনি কোজাগরী লক্ষ্মী পূজা করতে চান তাহলে সোমবার দিন উপোস রাখা প্রয়োজন, আর মঙ্গলবার করলে মঙ্গলবার দিন উপোস রাখা প্রয়োজন। কোজাগরী লক্ষ্মী পূজা শেষ না হওয়া পর্যন্ত আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস যেমন রাখতে পারেন, পাশাপাশি আপনি যদি কোনো কারণে নির্জলা উপবাস রাখতে সক্ষম না হন সেক্ষেত্রে আপনি এইভাবেও কোজাগরী লক্ষ্মী পূজার উপবাসটি রাখতে পারেন। এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন যে অন্তরের ভক্তি, নিষ্ঠা এবং শ্রদ্ধায় সবথেকে বড় বিষয়। তবে হ্যাঁ, এই উপোসের মাধ্যমে আমরা নিজেদেরকে আত্মসংবরণ করতে পারি এবং নির্দিষ্ট সময় অন্তর উপোস করলে আমাদের শরীর ও স্বাস্থ্য ভালো থাকে, তাই জন্যই উপোসের কথা বলা হয়। তবে আপনি যদি একান্তভাবেই কোনো কারণে নির্জলা উপবাস রাখতে সক্ষম না হন সেক্ষেত্রে আপনি
কোজাগরী লক্ষ্মী পূজার উপবাস এইভাবেও করতে পারেন, এতে কোনো প্রকার দোষ হবে না। যদি সম্পূর্ণ উপবাস রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে জল, দুধ, ডাবের জল, ফল, মূল, সাবুদানা, মাখানা, মিষ্টি, সন্দেশ ইত্যাদি আহার করেও কোজাগরী লক্ষ্মী পূজা সম্পন্ন করতে পারবেন। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজার দিন রাত্রিতে কোজাগর কৃত্য সম্পন্ন করার কথা বলা রয়েছে। এই বিষয়টি আসলে কি এবং কোজাগরী লক্ষ্মী পূজার পর কোন খাবারটি অবশ্যই গ্রহণ করতে হয় সেই প্রসঙ্গে এবার আলোচনা করব। এই বিষয়ে পঞ্জিকাতেও উল্লেখ রয়েছে যে এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন রাত্রি জাগরণ অর্থাৎ নিশি পালন করতে হয়। কারণ কোজাগরী শব্দের মধ্যেই এই কথাটি লুকিয়ে রয়েছে। কোজাগরী শব্দটি এসেছে কো এবং জাগৃতি এই দুটি শব্দ থেকে, যার অর্থ হলো কে জেগে আছো। ফলে স্বভাবতই এই প্রশ্নটি আমাদের মনে আসে যে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন কিভাবে আমরা রাত্রি জাগরণ তথা নিশি পালন ক্রিয়া সম্পন্ন করব। আবার অনেকের মনের মধ্যে এই প্রশ্ন আসে যে যদি কোনো কারণে এই দিন রাত্রি জাগরণ করতে সমর্থ না হয়, অর্থাৎ অনেক সময় অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে বাড়িতে লক্ষ্মী পূজা করা হলেও রাত্রি জাগরণের সামর্থ্য থাকে না, তখন সেক্ষেত্রে কি করা প্রয়োজন? চলুন বন্ধুরা, এবার এক একটি প্রশ্নের উত্তরে আসা যাক। সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো যে এই কোজাগরী লক্ষ্মী পূজায় রাত্রি জাগরণ কিভাবে সম্পন্ন করতে হয়। এই প্রসঙ্গে পূর্বেই আপনাদের সামনে উল্লেখ করেছি যে কোজাগরী শব্দের মধ্যে যেহেতু লুকিয়ে রয়েছে কে জেগে আছো, তাই আপনি যদি শারীরিক দিক থেকে সুস্থ থাকেন এবং মনের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব যদি না তৈরি হয়, তাহলে অবশ্যই এই কোজাগরী পূর্ণিমার দিন রাত্রি জাগরণ করুন। এই প্রসঙ্গে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন রাত্রি জাগরণে এবং রাত্রিতে কোজাগর কৃত্য সম্পাদনে পরিবারে ধনবৃদ্ধি হয় এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ করা সম্ভব হয়। কোজাগর কৃত্য বলতে এখানে বোঝানো হয়েছে মা লক্ষ্মী সম্পর্কিত বিভিন্ন ক্রিয়া, যার মধ্যে রয়েছে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ, তার ব্রত কথা শ্রবণ, মা লক্ষ্মীর 108 নাম শ্রবণ, লক্ষ্মী সম্পর্কিত বিভিন্ন স্তোত্র মন্ত্রপাঠ এবং শ্রবণ, এবং সর্বশেষ অক্ষ ক্রীড়া দ্বারা রাত্রি জাগরণ। অক্ষ ক্রীড়া বলতে এখানে বোঝানো হয়েছে পাশা খেলা অথবা বর্তমান দিনে লুডো, দাবা, কড়ি এই সমস্ত খেলাকেও এই অক্ষ ক্রিয়ার অন্তর্ভুক্ত করা যাবে। তাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন যদি আপনি রাত্রি জাগরণ করতে চান, তাহলে এই সমস্ত ক্রিয়ার মাধ্যমে আপনি সমস্ত রাত্রি উদযাপন করতে পারেন। এইবার আসবো দর্শক বন্ধুরা, যদি কোনো কারণে কেউ রাত্রি জাগরণ করতে সমর্থ না হন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। কোজাগরী লক্ষ্মী পূজা শেষ হয়ে যাওয়ার পর তার ব্রত কথা, পাঁচালি এবং সমস্ত ক্রিয়াদি সম্পন্ন করার পর আপনি মা লক্ষ্মীর সম্মুখে এমন একটি প্রদীপ প্রজ্বলন করুন যেটি সারা রাত্রি ধরে যেন জ্বলে। প্রদীপটিকে এমনভাবে ব্যবস্থিত করে রাখুন যাতে সেটি নিভে না যায় এবং যদি সম্ভব হয় বাড়ির বিভিন্ন সদস্যরা পালা করে এই রাত্রি জাগরণ সম্পন্ন করতে পারেন। আর তাও যদি সম্ভব না হয় তাহলে মা লক্ষ্মীর সম্মুখে এই এমন একটি প্রদীপ প্রজ্বলন করুন যেটি সমগ্র রাত্রি ধরে যেন জ্বলে থাকে। যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন, আর সম্ভব না হলে যাতে আপনি সামর্থ্য সেই প্রদীপ প্রজ্বলন করবেন। প্রয়োজনে আপনি কোনো বড় মোমবাতিও ব্যবহার করতে পারেন। এইবার আসবো দর্শক বন্ধুরা, লক্ষ্মী পূজার দিন আমাদের কোন খাবারটি খেতে হয়। সাধারণত
যিনি লক্ষ্মী পূজায় নিজেকে নিয়োজিত করছেন, লক্ষ্মী পূজা সম্পন্ন না হওয়া পর্যন্ত উপোস থাকতে হয়। তবে লক্ষ্মী পূজার দিন যে খাবারটি সকলেরই খাওয়া প্রয়োজন সেটি হলো নারকেলের সহিত চিপিটক ভক্ষণ এবং নারিকেল বা ডাবের জল পান। বন্ধুরা, বিশেষ করে যারা লক্ষ্মী পূজা করছেন বা পুজোয় কোনোভাবে নিজেকে নিয়োজিত করেছেন, তাদের এই খাবার দুটি অবশ্যই খাওয়া প্রয়োজন। নারকেল সহিত চিপিটক ভক্ষণ বলতে এখানে বোঝানো হয়েছে নারকেল এবং চিড়ে এই দুটি খাবার একসঙ্গে খাওয়া। যদি চিড়ে এবং নারকেল একসঙ্গে খেতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নারকেলের নাড়ু এবং চিড়ের নাড়ু একসঙ্গে খেতে পারেন। আর হ্যাঁ, এই দিন কিন্তু ডাবের জল বা নারকেলের জল অবশ্যই পান করবেন। তবে যারা পুজো করছেন তারা পুজোর শেষে উপোস ভঙ্গের পর এই খাবারটি গ্রহণ করবেন এবং অবশ্যই পূজার সময় মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই খাবার দুটি নিবেদন করবেন। এবার দর্শক বন্ধুরা, সবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো লক্ষ্মী পূজার দিন কোজাগরী লক্ষ্মী পূজার সময় কোন কোন কাজগুলি আমাদের একেবারেই করা উচিত নয়। কারণ শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী যেমন অল্পতে সন্তুষ্ট হন, ঠিক তেমনি তিনি যেহেতু চপলা, তাই কিছু কিছু বিষয় এমন রয়েছে যেগুলি করলে তিনি অল্পতেই অসন্তুষ্ট হয়ে গৃহ পরিত্যাগ করেন। সেই কারণে বলা হয় লক্ষ্মী পূজার সময় কিছু কিছু বিষয়ে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো, যেহেতু মা লক্ষ্মী দেবী বড়ই চঞ্চলা, তাই তিনি বেশি ঘনঘটা উচ্চস্বরে শব্দ কোলাহল একেবারেই পছন্দ করেন না। আর যে ঘর তার পছন্দ হয় সে ঘরে তিনি চিরকালের জন্য থেকে যান। তাই বন্ধুরা, বাড়িতে যদি কোজাগরী লক্ষ্মী পূজা করতে চান, তাহলে লক্ষ্মী পূজার সময় কাঁসা, ঘণ্টা বা ঢাক এই জাতীয় বাদ্যযন্ত্র যতটা সম্ভব কম ব্যবহার করবেন। সম্ভব হলে কোজাগরী লক্ষ্মী পূজার দিন এই জাতীয় বাদ্যযন্ত্র একেবারেই বাজাবেন না। তবে হ্যাঁ, লক্ষ্মী পূজার সময় শঙ্খধ্বনি এবং উলুধ্বনি অবশ্যই দেওয়া যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, পূজার ফুল। পূজা এবং ফুলের সঙ্গে সম্পর্ক গভীরভাবে জড়িত। ফুল ছাড়া কোনো দেবদেবীর পূজা কখনোই কিন্তু সম্পন্ন হয় না। তাই কোজাগরী লক্ষ্মী পূজাতেও ফুল অবশ্যই প্রয়োজন। তবে এই পূজায় আপনি যে ফুলই অর্পণ করুন না কেন, সেই ফুল যেন কখনোই সাদা ফুল না হয়। মা লক্ষ্মী যেহেতু রজগুণের প্রতীক এবং তিনি যেহেতু এক সধবা নারীর সত্তা, তাই তাঁর পূজার সময় সাদা রং থেকে বিরত থাকার চেষ্টা করুন। সাদা ফুল যেমন তার পূজায় ব্যবহার করতে নেই, ঠিক তেমনি সম্পূর্ণ সাদা বা কালো পোশাক পরেও তার পূজা কখনোই কিন্তু করতে নেই। কোজাগরী লক্ষ্মী পূজার সময় আপনি মায়ের উদ্দেশ্যে গোলাপি অথবা লাল রঙের ফুল অর্পণ করুন। যদি সম্ভব হয় তাহলে মায়ের সবথেকে পছন্দের ফুল একটি পদ্ম ফুল মায়ের চরণে নিবেদন করতে পারেন। আর যদি আপনি নীল অপরাজিতা ফুল মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে চান, তাহলে সেক্ষেত্রে এই অপরাজিতা ফুল আপনি মায়ের মাথায় অর্পণ করবেন। তৃতীয়ত যে বিষয়টির কথা বলবো সেই বিষয়টি আশা করি আপনারা সকলেই জানেন, আর তা হলো লক্ষ্মী পূজার ক্ষেত্রে কখনোই কিন্তু তুলসী পাতা ব্যবহার করতে নেই। লক্ষ্মী পূজার ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার একেবারেই নিষিদ্ধ। তবে লক্ষ্মী পূজার পূর্বে যেহেতু ভগবান শ্রীবিষ্ণুকে স্মরণ করা হয়, তার আরাধনা করা হয়, তাই সেক্ষেত্রে আপনি তুলসী পাতা ব্যবহার করতে পারেন। কিন্তু লক্ষ্মী পূজার সময় কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না। এমনকি পূজার যে প্রসাদ সেই ভোগেও কিন্তু কখনোই তুলসী পাতা নিবেদন করতে নেই। চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা, প্রদীপ এবং ধূপের অবস্থান। পূজা পার্বণে প্রদীপ এবং ধূপ বিশেষভাবে জড়িত। বলা যেতে পারে প্রদীপ এবং ধূপ ছাড়া পূজা কখনোই সম্পন্ন হয় না। তাই এক্ষেত্রে কোজাগরী লক্ষ্মী পূজার সময় খেয়াল রাখতে হবে
পূজার সময় দেবীর বাম দিকে যেন এই প্রদীপ এবং ধূপ রাখা হয়। যদি এই কোজাগরী লক্ষ্মী পূজার সময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে সব থেকে ভালো, কারণ ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীকে সর্বদা প্রসন্ন করে। তবে যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রদীপ জ্বালাতে পারেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন যে প্রদীপটি আপনি লক্ষ্মী পূজার সময় জ্বালাচ্ছেন সেই প্রদীপটি যাতে সারা রাত্রি জ্বলে সেই ব্যবস্থা করে রাখবেন। কারণ যেহেতু এই লক্ষ্মী পূজার নাম কোজাগরী লক্ষ্মী পূজা, তাই এই দিন দেবী লক্ষ্মী সমগ্র রাত্রি জুড়ে সকলের ঘরের দোরগোড়ায় গিয়ে পরিভ্রমণ করে দেখেন যে কার ঘর প্রদীপের আলোয় আলোকিত হয়ে রয়েছে। তাই এক্ষেত্রে সারা রাত্রি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে ভুলবেন না। এক্ষেত্রে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন রাত্রি জাগরণ করতে হয়। কিভাবে এই রাত্রি জাগরণ করবেন সে সম্পর্কে ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছে। আর যারা রাত্রি জাগরণে সমর্থ নন বা কোনো কারণে রাত্রি জাগরণ করতে পারবেন না, সেক্ষেত্রে তাদের কি করা প্রয়োজন সে সম্পর্কেও উক্ত ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছে। প্রয়োজন বোধ হলে ভিডিওটি দেখে নেবেন। পঞ্চমত যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা, পূজার পাত্র। দেবীকে ভোগ নিবেদন করা থেকে শুরু করে আরও অন্যান্য ক্ষেত্রে পূজার পাত্রের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে এই কোজাগরী লক্ষ্মী পূজার সময় কাঁসা অথবা পিতলের বাসনপত্র ব্যবহার করবেন। এখানে যেন কোনো রকমভাবেই লোহার বাসনপত্র ব্যবহার না করা হয়। অন্য কোনো ক্ষেত্রেও লোহার যেন কোনো প্রকার দ্রব্য ব্যবহার না করা হয়। ষষ্ঠত বন্ধুরা, যে কোনো পূজার দিন দান ধ্যান করা নিঃসন্দেহে পুণ্যের কাজ। সেক্ষেত্রে আপনি যে কোনো কাউকে এই দিন দান ধ্যান করতেই পারেন। তবে এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে কোজাগরী লক্ষ্মী পুজোতে কখনোই কিন্তু কাউকে পুজোয় ব্যবহার করা চাল দান করবেন না। এতে আপনার সংসারের উন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে। এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন আমরা মায়ের উদ্দেশ্যে বাড়িতে আলপনা দিয়ে থাকি। মূলত চালের গুঁড়ো দিয়ে এই আলপনা আমরা দিয়ে থাকি। এই আলপনা আমাদের সমস্ত বাড়ি ঘর, ধানের গোলা, এমনকি শস্য ভাণ্ডার থেকে শুরু করে অর্থ সম্পদ যেখানে রাখা হয়েছে সেখানেও আমরা এই আলপনা দিয়ে থাকি। আর এই আলপনাতে আমরা মায়ের পদচিহ্ন ব্যবহার করি। মনে রাখবেন যে আপনি যেখানেই আলপনা দিচ্ছেন না কেন, আলপনার মধ্যে মায়ের পদচিহ্ন আঁকার পাশাপাশি তার মাঝে মাঝে সিঁদুরের একটি করে ফোঁটা অবশ্যই দেবেন। আর হ্যাঁ, যে স্থানে আপনি লক্ষ্মী দেবীর মূর্তিটি বসাচ্ছেন সেই স্থানটি অতি অবশ্যই সুসজ্জিত করবেন। আর লক্ষ্মী দেবীর মূর্তি সবসময় কিন্তু মেঝের থেকে একটু উঁচুতে বসাতে হয় এবং তা লাল কাপড়ের ওপর বসাতে হয়। আর এই লক্ষ্মী দেবীর মূর্তিটি বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন লক্ষ্মী দেবীর মূর্তি বা ছবিটি সর্বদাই যেন বসা অবস্থায় থাকে এবং মূর্তি বা ছবিটিকে আপনি বাড়ির যে ঘরে পুজো করছেন সেই ঘরের উত্তর পূর্ব দিক অথবা পূর্ব দিকে যেন রাখা হয়। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূজার দিন খেয়াল রাখবেন বাড়িতে যেন কোনো প্রকার কোলাহল বা ঝগড়াঝাটি না লাগে। কারণ পূর্বেই আপনাদের বলেছি যে উচ্চস্বরে শব্দ বা কোলাহল মা লক্ষ্মী কিন্তু একেবারেই পছন্দ করেন না। এবং এর পাশাপাশি এই দিন কোনো অবস্থাতেই যেন খাবারের বা অন্নের অপচয় না হয়। আর হ্যাঁ, কোজাগরী লক্ষ্মী পূজার শেষে মা লক্ষ্মীর ব্রত কথা এবং পাঁচালিটি অতি অবশ্যই এই দিন একবার হলেও শ্রবণ করবেন। আশা করি দর্শক বন্ধুরা এই কোজাগরী লক্ষ্মী পূজার এই বিষয়গুলি মাথায় রাখবেন। মায়ের কৃপায় সকলের জীবন সুখ শান্তি সমৃদ্ধময় হয়ে উঠুক, ভরে উঠুক ধন সম্পদে, এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।